গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ আমাকে বনলক্ষ্মী সম্পর্কে খোঁচা দিয়াছে, আমিও তাহাকে খোঁচা দিবার লোভ সম্বরণ করিতে পারিলাম না। ঠিক আছে, ভালোই করেছ, কেবল একটা কথা বাদ গেছে। নেপালবাবু ভালো দাবা খেলেন, উল্লেখ করা উচিত ছিল। ব্যোমকেশ আমাকে একবার ভালো করিয়া নিরীক্ষণ করিল, তারপর হাসিয়া বলিল, আচ্ছা আচ্ছা, শোনবোধ। সন্ধ্যার সময় রমেনবাবুর চাকর আসিয়া একটি খাম দিয়া গেল। খামের মধ্যে দুইটি ফটো দুইটি আমরা পরম আগ্রহের সহিত দর্শন করিলাম। কমলমণি সত্যিই বঙ্কিমচন্দ্রের কমলমণি, লাবণ্যে মাধুর্যে ঝলমল করিতেছে, আর শ্যামাঝি সত্যিই জবরদস্ত শ্যামাঝি। দুইটি আকৃতির মধ্যে কোনো সাদৃশ্য নাই, এবং গোলাপ কলোনির কোনো মহিলার সঙ্গে ছবি দুটির তিলমাত্র মিল নাই। পরদিন সকালে ঘুম ভাঙিল টেলিফোনের শব্দে। টেলিফোনের সহিত যারা ঘনিষ্ঠভাবে পরিচিত তারা জানেন, টেলিফোনের কিরিং কিরিং শব্দ কখনো কখনো ভয়ঙ্কর ভবিতব্যতার আভাস বরিয়ে আনে। যেন তারের অপর প্রান্তে যে ব্যক্তি টেলিফোন ধরিয়াছে তাহার অব্যক্ত হৃদয়াবেগ বিদ্যুতের মাধ্যমে সংক্রামিত হয়। বিছানায় উঠিয়া বসে উৎকট হইয়া শুনিলাম, কিছু কিছু বুঝিতে পারিলাম না, কিন্তু কিছুই বুঝিতে পারিলাম না। 2-3 মিনিট পরে ব্যোমকেশ টেলিফোন রাখিয়া আমার ঘরে প্রবেশ করিল। তাহার মুখে চোখে একটা অনভ্যস্ত ধাঁধা লাগার আভাস। সে বলিল, ঝড় এসে গেছে। ঝড়? নিশানাথবাবু মারা গেছেন, চলো এক্ষুনি বেরোতে হবে। আমার মাথায় যেন অতর্কিতে কেউ লাঠির বাড়ি মারিল। কিছুক্ষণ হতভম্ব থাকিয়া শেষে ক্ষীণকণ্ঠে বলিলাম, নিশানাথবাবু মারা গেছেন? কি হয়েছিল? সেটা এখনো বোঝা যাচ্ছে না। স্বাভাবিক মৃত্যু হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু এই যে বিশ্বাসই হচ্ছে না, আজ মারা গেলেন। কাল রাত্রে ঘুমন্ত অবস্থায় হয়তো রক্তচাপ বেড়ে গিয়েছিল, হার্টফেল করে মারা গেছেন। রাত্রিরে কেউ জানতে পারেনি। আজ সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছেন। কে ফোন করেছিল? বিজয়। ওর সন্দেহ হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়, ভয় পেয়েছে মনে হলো। নাও চটপট উঠে পড়ো, ট্রেনে গেলে দেরি হবে, ট্যাক্সিতেই যাব। ট্যাক্সিতে যখন গোলাপ কলোনির ফটকের সম্মুখে পৌঁছিলাম তখনও 8টা বাজে নাই, কিন্তু সূর্যের তাপ কড়া হইতে আরম্ভ করিয়াছে। ট্যাক্সির ভাড়া চুকাইয়া দিয়া আমরা ভিতরে প্রবেশ করিলাম। বাগান নিঝুম, মালিরা কাজ করিতেছে না, কুঠিগুলিও যেন শূন্য। চারিদিকে চাহিয়া দেখিলাম, কোথাও জনমানব নাই। আমরা নিশানাথবাবুর বাড়ির সম্মুখীন হইলে বিজয় বাহির হইয়া আসিল। তাহার চুল এলোমেলো, গায়ে একটা চাদর, পা খালি, চোখ জবা ফুলের মতো লাল। ভাঙা গলায় বলিল, আসুন। বসিবার ঘরে প্রবেশ করিয়া ব্যোমকেশ বলিল, চলুন আগে একবার দেখি, তারপর সব কথা শুনব। বিজয় আমাদের পাশের ঘরে লইয়া গেল। যে ঘরে সেদিন দুপুরবেলা আমরা শয়ন করিয়াছিলাম, এই সেই ঘর। জানলা খোলা রহিয়াছে। ঘরের একপাশে খাট, খাটের ওপরে সাদা চাদর ঢাকা মৃতদেহ। আমরা খাটের পাশে গিয়া দাঁড়াইলাম। ব্যোমকেশ সন্তর্পণে চাদর তুলিয়া লইল। নিশানাথবাবু যেন ঘুমাইয়া আছেন। তাহার পরিধানে কেবল সিল্কের ঢিলা পায়জামা, গায়ে কোনো জামা নাই। তাহার মুখের ভাব একটু ফুলো ফুলো, যেন মুখে অধিক রক্ত সঞ্চারিত হইয়াছে। এছাড়া মৃত্যুর কোনো চিহ্ন শরীরে বিদ্যমান নাই। নীরবে কিছুক্ষণ মৃতদেহ পর্যবেক্ষণ করিয়া ব্যোমকেশ হঠাৎ অঙ্গুলি নির্দেশ করিয়া বলিয়া উঠিল, এ কি, পায়ে মোজা? এতক্ষণ লক্ষ্য করি নাই। নিশানাথের পায়ে চেটো পাজামার কাপড়ে প্রায় ঢাকা ছিল। এখন দেখিলাম সত্যিই তাহার পায়ে মোজা। ব্যোমকেশ ঝুঁকিয়া দেখিয়া বলিল, গরম মোজা? উনি কি মোজা পায়ে দিয়ে শুতেন নাকি? বিজয় আচ্ছন্নের মতো দাঁড়াইয়া ছিল, মাথা নাড়িয়া বলিল, না তো। অতঃপর ব্যোমকেশ মৃতদেহের উপর আবার চাদর ঢাকা দিয়ে বলিল, চলুন, দেখা হয়ে গেছে। ডাক্তার পাঠিয়েছেন কি? ডাক্তারের সার্টিফিকেট তো দরকার হবে। বিজয় বলিল, মুশকিল, গাড়ি নিয়ে শহরে গেছে। ডাক্তার নগেন পাল এখানকার বড় ডাক্তার। কি বুঝলেন ব্যোমকেশবাবু? ও কথা পরে হবে। আপনার কাকিমা কোথায়? কাকিমা অজ্ঞান হয়ে আছেন। বিজয় আমাদের পাশের ঘরে দ্বারের কাছে দইয়া গেল। পর্দা সরাইয়া দেখিলাম ও ঘরটিও শয়নকক্ষ।
খাটের উপর দময়ন্তী দেবী বিশ্বস্তভাবে পড়িয়া আছেন। ডাক্তার ভুজঙ্গধর পাশে বসিয়া তাহার শুশ্রূষা করিতেছেন, মাথায় মুখে জল দিতেছেন, নাকের কাছে অ্যামোনিয়ার শিশি ধরিতেছেন। আমাদের দেখিতে পাইয়া ভুজঙ্গধরবাবু লঘুপদে আমাদের কাছে আসিয়া দাঁড়াইলেন। তাহার মুখ বিষণ্ণ গম্ভীর, স্বভাবসিদ্ধ বেপরোয়া চটুলতা সাময়িকভাবে অস্তমিত হইয়াছে। তিনি খাটো গলায় বললেন, এখনো জ্ঞান হয়নি, তবে বোধহয় শিগগিরই হবে। ফিসফিস করিয়া কথা হইতে লাগিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কতক্ষণ অজ্ঞান হয়ে আছেন? ভুজঙ্গধরবাবু বললেন, প্রায় 3 ঘন্টা। উনি প্রথমে জানতে পারেন। ঘুম ঘুম ভাঙার পর বোধহয় স্বামীর ঘরে গিয়েছিলেন, দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। এখনো জ্ঞান হয়নি। আপনি মৃতদেহ দেখেছেন? দেখেছি। আপনার কি মনে হয়, স্বাভাবিক মৃত্যু? ডাক্তার একবার চোখ বড় করিয়া ব্যোমকেশের পানে চাহিলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়া বললেন, এই বিষয়ে আমার কিছু বলবার অধিকার নেই। পাকা ডাক্তার আসুন, তিনি যা হয় বলবেন। বলিয়া ভুজঙ্গধরবাবু আবার দময়ন্তী দেবীর খাটের পাশে গিয়া বসিলেন। আমরা বাইরের ঘরে ফিরিয়া গেলাম। ইতিমধ্যে বৈষ্ণব ব্রজদাস বাহিরের ঘরে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইয়াছিলেন। আমাদের দেখিয়া নত হইয়া নমস্কার করিলেন। তাহার মুখে শোকাহত ব্যাকুলতার সহিত তীক্ষ্ণ উৎকণ্ঠার চিহ্ন মুদ্রিত রহিয়াছে। তিনি ভগ্নস্বরে বললেন, এ কি হলো আমাদের? এতদিন পর্বতের আড়ালে ছিলাম, এখন কোথায় যাব বলুন তো? আমরা উপবেশন করিলাম। ব্যোমকেশ বলিল, কোথাও যাবার দরকার হবে না বোধহয়, কলোনি যেমন চলছে তেমনই চলবে। বসুন। ব্রজদাস বসিলেন না, দ্বিধাগ্রস্ত মুখে জানলায় পিঠ দিয়া দাঁড়াইয়া রহিলেন। ব্যোমকেশ প্রশ্ন করিল, কাল নিশানাথবাবুকে আপনি শেষ কখন দেখেছিলেন? বিকেলবেলা। তখন তো বেশ ভালোই ছিলেন। ব্লাড প্রেশারের কথা কিছু বলেছিলেন কি? কিচ্ছু না। বাহিরে মুশকিলের গাড়ি আসিয়া থামিল। বিজয় বাহিরে গিয়া ডাক্তার নগেন পালকে লইয়া ফিরিয়া আসিল। ডাক্তার পালের হাতে ব্যাগ, পকেটে স্টেথোস্কোপ। লোকটি প্রবীণ, কিন্তু বেশ চটপটে। মৃদুকণ্ঠে আক্ষেপের বাধাগুলি আবৃত্তি করিতে করিতে বিজয়ের সঙ্গে পাশের ঘরে গিয়া প্রবেশ করিলেন। তাহার কথা ভগ্নাংশ কানে আসিল। সব রোগের ওষুধ আছে, মৃত্যু রোগের কোনো ওষুধ নেই। তিনি পাশের ঘরে অন্তর্হিত হইলে ব্যোমকেশ ব্রজদাসকে জিজ্ঞাসা করিল, ডাক্তার পাল কি এখানে প্রায় আসেন? ব্রজদাস বললেন, মাসে 2 মাসে একবার আসেন। কলোনির বাঁধা ডাক্তার। অবশ্য ভুজঙ্গধর বাবুই এখানকার কাজ চালান। নেহাত দরকার হলে ওকে ডাকা হয়। 15 মিনিট পরে ডাক্তার পাল বাহির হইয়া আসিলেন, মুখে একটু লৌকিক বিষণ্ণতা। তাহার পিছনে বিজয় ও ভুজঙ্গধরবাবুও আসিলেন। ডাক্তার পাল ব্যোমকেশের প্রতি একটি চকিত দৃষ্টি নিক্ষেপ করিলেন। মনে হইল তিনি বিজয়ের কাছে ব্যোমকেশের পরিচয় শুনিয়াছেন। তারপর চেয়ারে বসিয়া ব্যাগ হইতে শিরোনামা ছাপা কাগজের প্যাড বাহির করিয়া লিখিবার উপক্রম করিলেন। ব্যোমকেশ তাহার দিকে ঝুঁকিয়া বলিল, মাফ করবেন ডাক্তারবাবু, আপনি কি ডেথ সার্টিফিকেট লিখছেন? ডাক্তার পাল ভ্রু তুলিয়া চাহিলেন। বললেন, হ্যাঁ। ব্যোমকেশ বলিল, আপনি তাহলে মনে করেন স্বাভাবিক মৃত্যু? ডাক্তার পাল ঠোঁটের কোণ তুলিয়া একটু হাসিলেন, বললেন, স্বাভাবিক মৃত্যু বলে কিছু হয় না, সব মৃত্যুই অস্বাভাবিক। শরীরের অবস্থা যখন অস্বাভাবিক হয় তখনই তো মৃত্যু হয়। ব্যোমকেশ বলল, তা ঠিক, কিন্তু শরীরের অস্বাভাবিক অবস্থা আপনি থেকে ঘটতে পারে, আবার বাইরে থেকে ঘটানোও হতে পারে। ডাক্তার পালের ভ্রু আবার একটু উপরে উঠিল। তিনি বললেন, আপনি আপনি ব্যোমকেশবাবু, তাই তো? আপনি কি বলতে চান আমি বুঝেছি, কিন্তু আমি নিশানাথবাবুর দেহ ভালো করে পরীক্ষা করেছি, কোথাও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সময় কাল রাত্রি 10টা থেকে 11টার মধ্যে। আমার বিচারে কাল রাতে ঘুমন্ত অবস্থায় ওর মাথার শিরা ছিঁড়ে যায়, তারপর ঘুমন্ত অবস্থাতেই ওর মৃত্যু হয়েছে। যারা ব্লাড প্রেশারের রোগী তাদের মৃত্যু সাধারণত এইভাবেই হয়ে থাকে। ব্যোমকেশ বলিল, কিন্তু ওর পায়ে মোজা ছিল, লক্ষ্য করেছেন কি? এই দারুণ গ্রীষ্মে তিনি মোজা পরে শুয়েছিলেন, একথা কি বিশ্বাসযোগ্য? ডাক্তার পালের মুখে একটু দ্বিধার ভাব দেখা গেল। তিনি বললেন, ওটা যদিও ডাক্তারি নিদানের এলাকায় পড়ে না, তবু ভাববার কথা। নিশানাথবাবু এই গরমে মোজা পায়ে দিয়ে শুয়েছিলেন, এটা তো বিশ্বাস হয় না। কিন্তু আর কেউ তাকে ঘুমন্ত অবস্থায় মোজা পরিয়ে দিয়েছে, তাই বা কী করে বিশ্বাস করা যায়? কেউ সেই চেষ্টা করলে তিনি জেগে উঠতেন না? আপনার কি মনে হয়? ব্যোমকেশ বলল, আগে একটা কথা বলুন তো, ব্লাড প্রেশারের রোগী পায়ে মোজা পরলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? ডাক্তার পাল বললেন, তা আছে, কিন্তু মাথার শিরা ছিঁড়ে যাওয়ার মারা যাবেই এমন কথা জোর করে বলা যায় না।
বিশেষ ক্ষেত্রে মারা যেতে পারে। পঙ্কজ বলল, ডাক্তারবাবু আপনি সহযোগী মৃত্যুর সার্টিফিকেট দেবেন না। নিশানাথবাবুর শরীরের মধ্যে কি ঘটেছে বাইরে থেকে হয়তো সব বোঝা যাচ্ছে না, পোস্টমর্টেম হওয়া উচিত। ডাক্তার তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ ব্যোমকেশকে নিরীক্ষণ করিলেন, তারপর কলমের মধ্যে বন্ধ করিতে করিতে বললেন, আপনি ধোকা লাগিয়ে দিলেন, বেশ তাই হবে। ক্ষতি তো কিছু হবে না। ব্যাগ হাতে করিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমি তাহলে চললাম, থানায় খবর পাঠাবো আর অটোপসির ব্যবস্থা করিব। ডাক্তারকে বিদায় দিয়ে বিজয় ফিরিয়া আসিল। ক্লান্তভাবে একটা চেয়ারে বসিয়া দুই হাতে মুখ ঢাকিল। ভুজঙ্গধরবাবু তখনও ভিতরের দিকে দ্বারের কাছে দাঁড়িয়েছিলেন। সময় সদয় কণ্ঠে বলিলেন, বিজয়বাবু আপনি নিজের কুটিরে গিয়ে একটু শুয়ে থাকুন, আমি না হয় একটা সেডেটিভ দিচ্ছি। এ সময় ভেঙে পড়লে তো চলবে না। বিজয় হাতের ভিতর হইতে মুখ তুলিল, রুদ্ধস্বরে বলিল, আমি ঠিক আছি। ভুজঙ্গধরবাবুর মুখে একটু ক্ষুব্ধ অসন্তোষ ফুটে উঠিল। তিনি বলিলেন, নিশানাথবাবু ওই কথাই বলতেন, শরীরে রোগ পুষে রেখেছিলেন, ওষুধ খেতেন না। আমি রক্ত বার করবার জন্য পিড়াপিড়ি করলে বলতেন, দরকার নেই, আমি ঠিক আছি। তার ফল দেখছেন তো। ব্যোমকেশ চট করিয়া তার দিকে ঘাড় ফিরাইল। তাহলে আপনিও বিশ্বাস করেন এটা স্বাভাবিক মৃত্যু? ভুজঙ্গধরবাবু বললেন, আমার বিশ্বাসের কোনো মূল্য নেই। আপনাদের সন্দেহ হয়েছে, পরীক্ষা করিয়ে দেখুন, কিন্তু কিছু পাওয়া যাবে না। পাওয়া যাবে না কি করে জানলেন? ভুজঙ্গধরবাবু একটু মলিন হাসিলেন। আমি ডাক্তার ছিলাম একদিন, বলিয়া ধীরে ধীরে ভিতরের দিকে প্রস্থান করিলেন। ব্যোমকেশ বিজয়ের দিকে ফিরিয়া বলিল, ভুজঙ্গধরবাবু ঠিক বলেছেন, ভুজঙ্গধরবাবু ঠিকই বলেছেন, আপনার বিশ্রামের দরকার। বিজয় কাতর মুখ তুলিয়া বলিল, আমি এখন শুয়ে থাকতে পারবো না ব্যোমকেশবাবু। কাকা তার কণ্ঠরোধ হইয়া গেল। তা বটে। আচ্ছা তাহলে বলুন কাল থেকে কি কি ঘটেছে। কাল সকালে আপনি আমাকে চিঠি দিয়ে দোকানে গেলেন, ভালো কথা। আপনার কাকা আমাকে কি লিখেছিলেন আপনি জানেন? না। কি লিখেছিলেন? লিখেছিলেন আমার সাহায্য তার আর কোনো দরকার নেই। কিন্তু ও কথা যাক, আপনি কলকাতা থেকে ফিরলেন কখন? ৫টার গাড়িতে। কাকার সঙ্গে দেখা হয়েছিল? কাকা বাগানে বেড়াচ্ছিলেন দেখেছিলাম, কথা হয়নি। শেষ তাকে কখন ডেকেছিলেন? সেই শেষ, আর দেখিনি। সন্ধ্যের পর আমি এখানে আসছিলাম কাকার সঙ্গে কথা বলবার জন্য, কিন্তু বাইরে থেকে শুনতে পেলাম রসিকবাবুর সঙ্গে কাকার বচসা হচ্ছে। রসিকবাবু, যিনি শাকসবজির দোকান দেখেন, তার সঙ্গে কি নিয়ে বচসা হচ্ছিল? সব কথা আমি শুনতে পাইনি, কেবল কাকা বলছিলেন শুনতে পেলাম তোমাকে পুলিশে দেওয়া উচিত। আমি আর ভেতরে এলাম না, ফিরে গেলাম। রাত্রে খাবার সময় কাকার সঙ্গে দেখা হয়নি? না। আমি সকাল সকাল খেয়ে আবার ৮টার ট্রেনে কলকাতায় গিয়েছিলাম। আবার কলকাতায় গিয়েছিলেন? ব্যোমকেশ স্থির নেত্রে বিজয়ের পানে চাহিয়া রহিল। বিজয় শুষ্ক মুখ যেন আরও ক্লিষ্ট হইয়া উঠিল। সে একটু বিদ্রোহের সুরে বলিল, হ্যাঁ, আমার দরকার ছিল। কি দরকার ছিল এই প্রশ্ন ব্যোমকেশ করিল না। শান্ত স্বরে বলিল, কখন ফিরলেন? ১২টার পর। নিজের কুঠিতে গিয়ে শুয়ে পড়েছিলাম। আজ সকালে মুকুল এসে মুকুল মুকুল ভোরবেলা এদিক দিয়ে যাচ্ছিল। কাকিমার চিৎকার শুনতে পেয়ে ছুটে এলো। দেখলো কাকিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন আর কাকা মারা গেছেন। তখন মুকুল দৌড়ে গিয়ে আমাকে তুলল। কিছুক্ষণ নীরবে কাটিল। ব্যোমকেশ অন্যমনস্কভাবে সিগারেট ফুঁকে দিতে গিয়া থামিয়া গেল। সিগারেট আবার কৌটায় রাখিতে রাখিতে বলিল, রসিকবাবু কোথায়? বিজয় বলিল, রসিকবাবুকে আজ সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কুঠি খালি পড়ে আছে। তাই নাকি? এই সময় ব্রজদাস কথা বললেন। তিনি এতক্ষণ জানলায় ঠেস দিয়া নীরবে সমস্ত শুনিতেছিলেন। এখন গলা খাকারে দিয়ে বললেন, রসিকবাবু বোধ হয় কাল রাত্রেই চলে গেছেন। ওর কুঠি আমার পাশেই। রাত্রে ওর ঘরে আলো জ্বলতে দেখিনি। বিজয় বলিল, তা হবে, হয়তো কাকার সঙ্গে বকাবকির পর। ব্যোমকেশ বলিল, হয়তো ফিরে আসবেন। কলোনির আর সবাই যথাস্থানে আছে তো? নেপালবাবু আর সকলেই ঠিক আছে। আবার কিছুক্ষণ নীরবে কাটিল। তারপর ব্যোমকেশ বলিল, বিজয়বাবু এবার বলুন দেখি, নিশানাথবাবুর মৃত্যু যে স্বাভাবিক নয়, এই সন্দেহ আপনার হলো কেন? বিজয় বলিল, প্রথমে ওর পায়ে মোজা দেখে। কাকা শীতকালেও মোজা পরতেন না, মোজা তার ছিলই না। দ্বিতীয়ত আমি ঘরে ঢুকে দেখলাম জানলা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে? হ্যাঁ, ছিটকিনি লাগানো। কাকা কখনো রাত্রে জানলা বন্ধ করে শুতেন না। তবে কে জানলা বন্ধ করলো? তা বটে। বিজয়বাবু আপনাকে একটা ঘরের কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনার কাকার জীবনে কি কোনো গোপন কথা ছিল? বিজয় চোখের মধ্যে কেমন যেন একটা ভয়ের ছায়া বইল। সে অস্পষ্ট স্বরে বলিল, গোপন কথা? না, আমি কিছু জানি না।
ব্যোমকেশ বলিল, না জানা আশ্চর্য নয়। হয়তো তার যৌবনকালে কিছু ঘটেছিল, কিন্তু কোনোদিন কোনো সন্দেহ কি হয়নি আপনার? না, বলিয়া বিজয় ক্লান্তভাবে দুহাতে মুখ ঢাকিল।